আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা পড়তে যাচ্ছি কোষ ও কোষের গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তো এটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 1। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন এত জোর দিচ্ছি? কারণ এখান থেকে এইচএসসিতে তোমার সৃজনশীল তো 2টার মতো অবশ্যই আসবে, তাছাড়া 4-5টার মতো এমসিকিউ এখান থেকে আসে। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো বলো, সেখানে এখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই। আর এই চ্যাপ্টারটা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে মনে করো তুমি বায়োলজি বা এই বোটানির 50% একদম ইজিলি বুঝে যাবা। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক। বেসিক যদি ঠিক থাকে, তোমার পড়তে কিন্তু কখনোই কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। যারা এখন আমাদের সাথে অ্যাড হও নাই, আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপ অথবা ইউটিউব চ্যানেল, এখানে তোমরা অ্যাড হয়ে যাও। এই চ্যাপ্টারগুলো সম্পূর্ণ ফ্রিতেই আমি দেবো ইনশাআল্লাহ। আর কিছু তো থাকবেই পেইড জিনিস, তো সেগুলো আমরা পেইডে প্রোভাইড করব। বাট এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রিতেই তোমরা পাবা। তো চলো আমরা স্টার্ট করছি এই চ্যাপ্টারটা। আমি আমার ফেস বা ক্যামেরাটাকে সরিয়ে দিচ্ছি, এখন সম্পূর্ণ স্ক্রিনে ফোকাস করব। তো দেখো, কোষ ও কোষের গঠন। তো এইখান থেকে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই সেল এর নামকরণ কে করছেন। তো এটা তো একদম ইজি। কে নামকরণ করছেন? এটা রবার্ট হুক। কে নাম করছেন? রবার্ট হুক। কবে করছেন? এটা অত জানার মানে ইম্পর্টেন্ট না, বাট তাও জেনে রাখো, অল্প কয়েকটা সালে এখানে ইম্পর্টেন্ট আছে। 1665 সালে। তো রবার্ট হুক কী করছেন এই 1665 সালে? আর রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি হিসাবে যখন নিযুক্ত ছিলেন, তিনি সেইখানে এই আণুবীক্ষণিক যন্ত্রটা আর কি, এটা নিয়ে কী করা যায় এরকম কিছু একটা জিনিস ভাবতেছিলেন। তো সেই সময় তিনি কী করছে দেখো, তিনি কাঠের যে ছিপি আছে সেই ছিপিটাকে ছোটো ছোটো টুকরা করে সেটাকে এই মাইক্রোস্কোপের নিচে বা একটা যন্ত্রের নিচে রাখলো। সেখান থেকে দেখলো এটা দেখতে কিছু ফাঁকা ফাঁকা কুঠুরি বা প্রকোষ্ঠের মতো। তো এটা হচ্ছে অনেক সময় জেলের মধ্যে অথবা সন্ন্যাসীরা তাদের যে থাকার জায়গাগুলোতে থাকে, ছোটো ছোটো সেলগুলোতে থাকে, সেটার মতো। তো এই জিনিসটা দেখেই তিনি এর নাম দেন হচ্ছে লিটল বক্স বা সেল বা প্রকোষ্ঠ। তো এই হচ্ছে সেলের কাহিনী। তাহলে আমাদের এখান থেকে জানার মেন জিনিস হচ্ছে রবার্ট হুক সেলের নামকরণ করেছেন 1665 সালে। এই জিনিসটা জানলেই হবে। আর কি জানতে হবে দেখো, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তার একটা বই আছে। সেই বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তো এই মাইক্রোগ্রাফিয়া বইটা কে বের করছেন? রবার্ট হুক। তো আশা করি এটুকু বুঝতে পারছো। এরপরে দেখো এখানেও বেশ কিছু এমসিকিউ আছে। যে এই দাগানো যে লাইনগুলো, এগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে লাইন সেগুলো। তাছাড়া এটা এইচএসসিতেও এখান থেকে মাস্ট কমন পড়ে। তাহলে দেখো, আমরা কোষকে আসলে খালি চোখে দেখতে পাই? তোমরা বলো তো গিয়ে, আমরা কি কোষ খালি চোখে দেখতে পাই? কার কি মনে হয় আমাকে কমেন্টে জানাও। দেখো, কোষ আণুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না, এটা হচ্ছে ফ্যাক্ট। বাট যেহেতু বাট আছে, কিছুটা ব্যতিক্রমে আছে। তো কী কী সে ব্যতিক্রম দেখো, সেটা হচ্ছে পাখির ডিম। এই পাখির ডিম কিন্তু বড় একটা জিনিস হলেও এটা মাত্র একটা কোষই আছে। কী আছে? একটা কোষ আছে। তাহলে এই কোষটাকে আমরা খালি চোখে দেখতে পাবো। তো এই দেখো, এটা হচ্ছে একটা ডিম, মাঝখানে হচ্ছে ডিমের কুসুম। তো এইটাকে দেখতে অনেকটা এমন মনে হচ্ছে না এটা কোষ, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, এমন মনে হচ্ছে না? বাট এই কুসুমটা কিন্তু আর কি ওই নিউক্লিয়াসটা না, নিউক্লিয়াসটা এই সাদা সাদা অংশের ভেতরেই আছে। তো এটা হচ্ছে একদম বেসিক জিনিস, খেয়াল রাখবা। তাহলে এই কুসুমটা কি? কুসুমটা হচ্ছে লিপিড বা চর্বি জাতীয় জিনিস, এটা থেকে এই কোষটা পুষ্টি পাবে। তাহলে দেখো, এই পাখির ডিম আমরা দেখতে পারি। তো ইম্পর্টেন্ট এমসিকিউ, উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, সাইজে বড় কোষ, এর দৈর্ঘ্যটা আমাদের দরকার 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার, এটা মুখস্থ রাখবা। তাছাড়া দেখো, কিছু আঁশ আমরা খালি চোখে দেখতে পাই। কী কী আঁশ দেখতে পাই দেখো, পাটের আঁশ, তাল গাছের আঁশ, এগুলো খালি চোখে দেখতে পাই। আরও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে মানুষের নিউরন কোষ, এটা প্রায় 1.37 মিটার লম্বা। তাহলে সবচেয়ে লম্বা কোষ মানুষের নিউরন, আর সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। তো এগুলো মনে রাখবা। এরপর দেখো, একজন বিজ্ঞানীর নাম বলা আছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তিনি কি করছেন দেখো, তিনি কোষ প্রাচীর ছাড়াও ভেতরে কোষীয় দ্রব্যসহ জীবিত বস্তু পর্যবেক্ষণ করেন। তো
তো জিনিসটা কি হয়েছে, আমরা যে আগে রবার্ট হুকের কথা পড়ছিলাম, উনি তো ফাঁকা ফাঁকা মানে প্রকোষ্ঠের মতো জিনিস দেখছিল, ওইটা ছিল কি, ওইটা ছিল কোষ প্রাচীর। কিন্তু এই অ্যান্টনি ভন লিউয়েনহুক উনি জীবিত জিনিস পর্যবেক্ষণ করছে যে না, কোষ প্রাচীর তো আছেই, তার ভিতরে আরও কিছু আছে। তো এই লিউয়েনহুক এর ল দিয়ে মনে রাখবা লাইভ, তারপরে আর এই লাইভ থেকে মনে রাখবা জীবিত, লিউয়েনহুক থেকে মনে রাখবা লাইভ, লাইভ থেকে মনে রাখবা জীবিত। তাহলে এই জীবিত জিনিস পর্যবেক্ষণ কে করছেন? লিউয়েনহুক, ঠিক আছে। এরপর দেখো ফেলিস ফন্টানা নিয়ে কিছু বলা আছে, এটা চাইলে পড়তে পারো, অত আসে না। এরপর দেখো রবার্ট ব্রাউন, এটা আরেকজন বিজ্ঞানী। রবার্ট ব্রাউন কি করছেন? ইনি উদ্ভিদের সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। ইনি কী করছেন? যে নিউক্লিয়াসের অস্তিত্বই আবিষ্কার করছেন। কে আবিষ্কার করছেন? ব্রাউন আবিষ্কার করছেন। তাহলে দেখো এই রবার্ট ব্রাউনের বি থেকে মনে রাখবা কি বস, বি থেকে মনে রাখবা বস। আর নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের বস। তাহলে দুই বস বস মিলে গেল, তাহলে রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করছেন। সুন্দর না, ইজি ট্রিক্স। এরপর দেখো পার্কিনজে তিনি কি করছেন? তিনি আবার এই প্রোটোপ্লাজম এটার নাম দিয়েছেন। পার্কিনজেতে প, প্রোটোপ্লাজমে প। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এখানে কিছু যে বিজ্ঞানী আছে তাদের কিছু মতবাদ দেওয়া আছে কোষ সম্পর্কে। তাহলে এটা জাস্ট রিডিং করবা, এটা মুখস্থ করার দরকার নেই। আমাদের জানতে হবে যে কোষ কাকে বলে, আমাদের শিখতে হবে কোষ কাকে বলে। তো তোমরা চাইলে এখান থেকে একটা সংজ্ঞা পড়তে পারো। তো ইজি যে সংজ্ঞা, তার মধ্যে আছে কি দেখো, কোষ হচ্ছে জীবের মৌলিক গঠনগত এবং কার্যিক একক। এইটা যদি দাও তাও তুমি 1 নাম্বার পাবা। এরপরে আরেকটা ভালো হচ্ছে লোউইয়েনসিকেভিচ, এইটা অনেক সময় দিতে পারে যে এরা কি বলছে সেটা লেখো, বা একটা আলাপ দিয়ে দিল, এরপর বললো এটা কারা বলছে। তো এটা হচ্ছে লোউইয়েনসিকেভিচ কি বলছেন? কোষ হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তাহলে দেখো অর্ধবেদ্য ঝিল্লি মানে কি? অর্ধবেদ্য ঝিল্লি মানে এটা যদি কোষ হয়, এটা ভিতরে নিউক্লিয়াস, তাহলে এইটা হচ্ছে আমার ঝিল্লি, অর্ধবেদ্য ঝিল্লি। তো এইখান দিয়ে ভিতরে জিনিস প্রবেশ করতে পারবে, আবার কিছু জিনিস বাইরে বের হতে পারবে, এটা হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লি। আর কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এটা যদি কোষ হয়, ও নিজে থেকেই একটা থেকে দুইটাতে পরিণত হতে পারবে। এটা হচ্ছে কোষের মানে জিনিস। কিন্তু ভাইরাস কিন্তু কোনো কোষ না, ও কিন্তু সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজনন করতে পারে না। তাহলে কিন্তু এটা কিন্তু ভালো একটা সংজ্ঞা। এরপর দেখো কিছু হাইপোথিসিস এখানে বলা আছে যে কিভাবে প্রথম কোষের সৃষ্টি হলো। এটা মনে করো অনেক বিজ্ঞানী এইসব মতবাদ দিয়েছেন, বাট এগুলো কিন্তু কোনো প্রুভড না, এগুলো প্রুভড না। তো আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি এগুলো সব কি আল্লাহ প্রদত্ত, সৃষ্টি করেছেন এগুলো। তো তাও দেখি এইসব বিজ্ঞানীরা তারা কি বলছেন। তারা বলছেন প্রথমে কোনো কিছুই ছিল না। তো এটা তাহলে সৃষ্টি হলো কিভাবে? আমাদের পরিবেশে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প এসব কিছু গ্যাস ছিল, বাট অক্সিজেন ছিল না। এরা সবাই একসাথে মিলে ঘর্ষণের ফলে কী হয়েছে? একটা জৈব অণু সৃষ্টি করছে। কী হয়েছে? একটা জৈব অণু সৃষ্টি করছে। তো জৈব অণুটা কি? মনে করো অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিড এটাকে আর্টিফিশিয়ালি এইসব গ্যাস মিক্সচার করে ভিতরে যদি কারেন্ট দিয়ে দেওয়া হয়, সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। তো এই যে এখানে বলা হয়েছে, দেখো এই পিকচারটাতে দেখো, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন এগুলো সবগুলো দিলাম, তার সাথে এই যে কারেন্ট এখান দিয়ে দিতেছি, কারেন্ট এই ওয়াটার ভাপর মানে কি এখান দিয়েও যাবে, সবার শেষে এখানে হয়তো কিছু একটা তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হবে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, তাদের মতামত এই অ্যামাইনো অ্যাসিড থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয়েছিল, এরপর জীবন সৃষ্টি হয়েছে। আর এই জিনিসটাকে কী বলে জানো? এই জিনিসটাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। কি বলা হয়? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। তো এটা যদি খ নাম্বারে আসে তাহলে কিন্তু তোমরা দিতে পারবা। এরপরে দেখো এতক্ষণ আমি যা বললাম সব এইখানে একটু বলা আছে, এটা একটু রিডিং করবা, এটা এরকম করে বুঝায় দেওয়ার কিছু নাই, এগুলা সব হচ্ছে রিডিং করবা। তো একটা জিনিস আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে কি এন্ডোসিম্বায়োসিস। দেখো কি এন্ডোসিম্বায়োসিস কি, এই ছবিটা একটু খেয়াল করো, ছবিটা বুঝলে ওইটা বুঝবা। মনে করো প্রথমে একটা পোষক কোষ ছিল বা এমনি একটা কোষ, সেই কোষের ভিতরে কি হলো? একটা বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়লো, মানে কোষটার ভিতরে একটা ব্যাকটেরিয়া ঢুকে পড়লো। তাহলে দেখো এখন কোষের ভিতরে কি আছে? একটা কোষের ভিতরে নিজের নিউক্লিয়াস আছে, বাইরে থেকে একটা ব্যাকটেরিয়া আছে। তো আছে বুঝলাম। এর পরবর্তীতে এর ভিতরে কী হলো? দেখো আরও একটা ব্যাকটেরিয়া ঢুকলো। তাহলে একটা নিউক্লিয়াস, দুইটা ব্যাকটেরিয়া। এর মধ্যে প্রথম ব্যাকটেরিয়াটা হচ্ছে কি
বায়বীয় ব্যাকটেরিয়া, পরের ব্যাকটেরিয়া হচ্ছে কি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। তো এই জিনিসটার মাধ্যমে কি হলো, পরবর্তীতে একটা অটোট্রফিক উদ্ভিদ তৈরি হলো। তো এই জিনিসটাকে কি বলা হয় দেখো, নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া, একেই বলা হয় কি এন্ডোসিম্বায়োসিস। এটা ক নম্বরের জন্য আসতে পারে। এন্ডোসিম্বায়োসিস বলতে কি বোঝো তুমি? এরপরে দেখো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আমাদের দরকার। কি দরকার? একটা চিত্র আঁকা শেখা দরকার। এই যে আদর্শ উদ্ভিদ কোষ, এটা চিত্র আঁকা আমাদের শিখতে হবে। এখানে যেমন দেওয়া আছে এরকম কঠিন করে না হলেও তোমরা একটু সহজ করে শিখে আঁকবা। ক্লাস 10 যেটা মনে করো ছিল সেগুলো দিলেও হবে, অথবা ইউটিউব থেকে ডায়াগ্রামটা সহজে একটা শিখে তোমরা পরীক্ষার খাতায় দিবা। সেখানে কি থাকতে হবে? একটা কোষ থাকতে হবে, নিউক্লিয়াস থাকতে হবে, বিভিন্ন অর্গানালিসগুলো থাকতে হবে, এবং তার পাশে কি দিবা? এরকম করে নাম লিখে দিবা। তো এগুলো থাকতে হবে একটা কোষ তোমরা আঁকার সময়। তাহলে দেখো এখন আমরা কি শিখব? কোষের কিছু বৈশিষ্ট্য শিখবো। দেখো কোষের বৈশিষ্ট্য কি? জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষের মধ্যে থাকে। প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে, কারণ অর্ধবেদ্য পর্দা। কাঁচামাল ভিতরে নিয়ে শক্তি সংগ্রহ করতে পারে, প্রয়োজনে আবার তৈরিও করতে পারে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। এরপর দেখো ইম্পর্ট্যান্ট একটা লাইন, চারপাশে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। এরপর একটি হোমিওস্টেটিক অবস্থা ভেতরে রাখে। হোমিওস্টেটিক মানে কি? দেখো হোম মানে কি? বাসা। হোম মানে হচ্ছে বাসা। বাসায় কি সব ঠিকঠাক থাকবে না? তাহলে কোষের ভিতরেও যাতে অভ্যন্তরীণ পরিবেশ ঠিক থাকে সেই অবস্থাকে বলা হয় কি? হোমিওস্টেটিক অবস্থা। এরপর দেখো কোষ যখন বিরূপ পরিবেশে যাবে তখন এটা অভিযোজিত হতে পারে। এরপর দেখো কোষের ভিতরে খাবার দাবার মেটাবলিজম হবে, একটা নির্দিষ্ট শেষ সময় পর কোষটা মারা যাবে। একটা কোষের ভিতর জিনগত তত্ত্ব থাকবে, কারণ কোষের নিউক্লিয়াসে কি থাকে? ডিএনএ থাকে, আর ডিএনএর মধ্যেই এইসব জেনেটিক তত্ত্ব থাকে। এরপরে দেখো যে প্রতিটি জীব দেহ হতে পারে সেটা এককোষী, হতে পারে বহুকোষী। তাহলে দেখো এখন আমরা কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জানবো। কোষের অঙ্গাণু বলতে কি বোঝা হয়? কোষের অঙ্গাণু হলে কোষের ভিতরে যেসব জীব বস্তুগুলো আছে বা জীবন আছে, যেসব অঙ্গর বা অঙ্গাণুর, সেগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। দেখো কি বলছে? কোষের অভ্যন্তরীণ অবস্থিত সকল অঙ্গাণুই কি কোষীয় অঙ্গাণু, বিশেষ করে সাইটোপ্লাজমে বিদ্যমান। এই দেখো কার্য সম্পাদনকারী, কোষের জীবন ধারণের জন্য অপরিহার্য। তাহলে কি এরা কাজ করতে পারবে, জীবন ধারণের জন্য আমাদের দরকার এদেরকে বলা হয় কোষীয় অঙ্গাণু। তাহলে এটা আমরা ক নাম্বারের জন্য শিখতে পারি। এরপর দেখো তো এর উদাহরণ কি কি আছে। দেখো এর উদাহরণ কি কি আছে। উদাহরণের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম ইত্যাদি। আর অঙ্গাণু মানে হচ্ছে ক্ষুদ্র অঙ্গ। অঙ্গাণু মানে কি? ক্ষুদ্র অঙ্গ বা অর্গানলি। এরপর দেখো কোষবিদ্যা বা সাইটোলজি কাকে বলে। দেখো কোষ মানে কোষ, বিদ্যা মানে কোষ নিয়ে পড়াশোনা, সাইটো মানে কোষ, আর লজি মানে তো আমরা জানি পড়াশোনা। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে বিদ্যা আছে, আলোচনা আছে, তাকে বলবো আমরা কি? সাইটোলজি বা কোষবিদ্যা। তাহলে এখন দেখো কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সাইটোলজিতে। হতে পারে সেটা কোষের প্রকার, কোষের অঙ্গাণুর ভৌত এবং রাসায়নিক গঠন, হতে পারে সেটা কোষের বিভাজন, বিকাশ, বৃদ্ধি ইত্যাদি জিনিস। তো এই সব জিনিস নিয়ে যেখানে আলোচনা করা আছে সেটাকে বলা হয় কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটোলজি দুটি গ্রিক শব্দের অংশ। সাইটো মানে সেল, এটা আমরা আসলে জানি। দেখো সাইটো মানে সেল, মানে ফাঁপা দিছে, এটাও তোমরা শিখতে পারো। আর লোগোস মানে হচ্ছে বিদ্যা। এখন দেখো দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এতক্ষণ যা পড়াইছি তাদের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন যে দুইটা পড়াবো। এই রবার্ট হুক উনি কী করছে? সর্বপ্রথম কোষকে দেখতে পারছেন না, এর জন্য একে বলা হয় কি? কোষবিদ্যার জনক। এরপরে দেখো আরেকজন বিজ্ঞানী কার্পি সোয়ানসন, ওনাকে বলা হয় কি? আধুনিক কোষবিদ্যার জনক। কি বলা হয়? আধুনিক কোষবিদ্যার জনক। তাহলে আধুনিক কোষবিদ্যার জনক একজন, আর এমনি কোষবিদ্যা জনক হচ্ছে রবার্ট হুক। এরপর দেখো কোষবিদ্যা তো শিখলাম, এখন আমাদের শিখতে হবে কি? সেল থিওরি বা কোষতত্ত্ব। এটা কি? এটা তিনজন বিজ্ঞানী মিলে একটা তত্ত্ব দিয়েছেন, সেই তত্ত্বের নাম হচ্ছে কি? কোষতত্ত্ব। কী কী বিজ্ঞানী দেখো? স্লেইডেন, সোয়ান আর হচ্ছে ভার্চু, তিনজনের নাম এভাবে মনে রাখতে পারো। SSV দিয়ে মনে রাখতে পারো। স্লেইডেন, সোয়ানসন অ্যান্ড ভার্চু, এই তিনজন বিজ্ঞানী মিলে কিছু কোষ সম্পর্কে তথ্য দেয়, সেগুলো হচ্ছে কোষতত্ত্বের মূল কথা।
তো কী কী আছে দেখো কোষতত্ত্বের মূল কথা। 1 নাম্বার হচ্ছে জীব কোষ দ্বারা গঠিত, এটা সবাই জানি। এরপর গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। আর প্রিভিয়াস একটা কোষ থেকে নেক্সট কোষ তৈরি হবে। তো এই 3টা জিনিস একটু মনে রাখবা, এটা খ নাম্বারের জন্য আসতে পারে যে কোষতত্ত্বের মূল কথাগুলো লেখো। এরপরে যা আছে এগুলো সব রিডিং পড়বা। এ দেখো লোই এবং সিকে বীজ, এটা নিয়ে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কোষ কাকে বলে, লোই সিকে বীজ কী বলছে সেটা। এরপর দেখো কোষের প্রকারভেদ, কোষের প্রকারভেদ দিয়ে কি কি বলা আছে। কোষ সাধারণত কয় প্রকার বলো তো তোমরা? কোষ সাধারণত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জনন কোষ। তাহলে জনন কোষ হচ্ছে 2টা, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। এই 2টা বাদ দিয়ে যা আছে বাকি সবাই কি দেহকোষ। দেখো দেহকোষের অপর নাম সোমাটিক সেল। এটা সাধারণত কি হবে? ডিপ্লয়েড হবে। কি হবে? ডিপ্লয়েড হবে। এদের কোথায় পাওয়া যাবে? মূল, কাণ্ড, পাতা, স্নায়ু, রক্তকণিকা সব জায়গায় থাকবে কি টুয়াইসিন থাকবে। এটা হচ্ছে দেহকোষ। আর 2n মানে কি? 2n মানে হচ্ছে 46টা ক্রোমোজোম। 2n মানে 46টা ক্রোমোজোম। তাহলে n মানে কয়টা? n মানে 23টা ক্রোমোজোম। তাহলে দেখো এই যে 46টা ক্রোমোজোম, এরা আর কি আমাদের পুরো বডিতে থাকে নাকি একটা কোষে থাকে? এরা একটা কোষে থাকে, একটা কোষে থাকে। তাহলে আমাদের বডিতে যদি মনে করো 100 ট্রিলিয়ন সেল থাকে, তাহলে এটা 46 দিয়ে গুণ করে নেবা, এতগুলো তাহলে ক্রোমোজোম থাকতে পারে। তো তোমাদেরকে একটু বুঝাই দিলাম। তো একবার কি হয়েছে, এক স্টুডেন্ট আর কি ওকে বলছিলাম যে 46টা ক্রোমোজোম কি আমাদের পুরো বডিতে থাকবে নাকি একটা কোষের মধ্যে থাকবে। ও আর কি এটা নিয়ে গুলায় ফেলছিল। ও বলছিল যে এটা পুরো বডিতে থাকবে, একটা কোষে না। তারপর পরে বুঝাইলাম যে আসলে এইটা হলো অন্য জিনিস। এরপর দেখো জনন কোষ বা গ্যামিট। কি? জনন কোষ বা গ্যামিট যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে গ্যামিট বা জনন কোষ বলে। শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে এর উদাহরণ। তাহলে কোষ কি কাজ করে তার উপর ভিত্তি করে আমরা দেহকোষ এবং জনন কোষে ভাগ করলাম। তাহলে এবার চলো আমরা কি করব, নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে আমরা ভাগ করব। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দেখো কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক, প্রো মানে কি? প্রো মানে প্রিভিয়াসলি কেমন ছিল। তাহলে দেখো যদি প্রিভিয়াস জিনিস, তাহলে এর ভিতরে ভালো কোনো নিউক্লিয়াস থাকবে না, ভালো কোনো মানে কোষীয় অঙ্গাণু থাকবে না। তাহলে আমরা একটু এখন দেখো কী কী আছে এর ভিতরে। কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস নাই, এমনকি আবরণী বেষ্টিত অন্যান্য অঙ্গাণুও নাই। তাহলে এই জিনিসটাকে বলবো আমরা আদিকোষ। আদিকোষে নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে, এটা মুক্তভাবে অবস্থান করে। তাহলে দেখো বৃত্তাকার ডিএনএ কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে আদিকোষিতে। আর যে অঞ্চলে এই বৃত্তাকার ডিএনএ অবস্থান করবে তাকে বলবো কি নিউক্লয়েড। কি বলবো? নিউক্লয়েড। রাইবোজোম 70S। এরপর দেখো কিছু উদাহরণ দেওয়া আছে। কী উদাহরণ? মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে আদিকোষী। এবার মনরো রাজ্যের যারা আছে সবাই হচ্ছে কি আদিকোষী। বুঝছো? এরপর দেখো আদিকোষীতে কি হয়? অবাধ শোষণ ঘটে, মানে কি অক্সিজেন ডেফিসিয়েন্সি, কেন অক্সিজেন নাই। অধিকাংশ ক্ষেত্রে শোষণ পদ্ধতিতে পুষ্টি শোষণ করে এবং কত ক্ষেত্রে সালোক সংশ্লেষণ ঘটে। এবার দেখো প্রাককেন্দ্রিক, তাহলে কি হবে? তুমি মানে প্রাককেন্দ্রিক তো পড়লাম, তাহলে প্রকৃত কেন্দ্রিক কী হবে? এতক্ষণ যা পড়ছো তার উল্টা। এর কি থাকবে? ভালো একটা নিউক্লিয়াস থাকবে, অন্যান্য অঙ্গাণু থাকবে, 2 স্তর বিশিষ্ট নিউক্লিয়ার এনভেলপ থাকবে, তার ভিতরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এগুলো থাকবে। তারপর একাধিক ক্রোমোজোম নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত হবে, এইসব জিনিস। তারপর দেখো ওখানে ছিল নন হিস্টোন, এখানে কি হিস্টোন প্রোটিনযুক্ত ডিএনএ থাকবে এখানে। এরপর দেখো এখানের রাইবোজোমটা হচ্ছে 8TS, এর আগেরটা ছিল 7TS, এটা হচ্ছে 8TS। এরপরে উদাহরণগুলো দেখো ইউক্যারিওটে কী উদাহরণ আছে, যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, তারপর অ্যাজিমনোস্পার্ম, তারপর আমরা সকল প্রাণী কোষ, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে প্রকৃত কেন্দ্রিক। তাহলে এখন দেখো, তাহলে ওইখানের খাবারটা দেখলাম কীভাবে নেয়, এদের খাবারটা দেখো শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণের মাধ্যমে পুষ্টি নেয়। আর ওরা কীভাবে নিত? ওরা নিত শোষণ পদ্ধতিতে বেশিরভাগ, কেউ কেউ সালোক সংশ্লেষণ। আর এখানে শোষণও নেয়, সালোক সংশ্লেষণ নেয়। মাঝখানে আছে কি আত্তীকরণ। আত্তীকরণ হচ্ছে ওই এটিপিতে পরিণত করা। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে এখানে।
তো সর্বপ্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীবকে সে বঞ্জিওমর্ফা পিউবেসেন্স, এটা একটা লোহিত শৈবাল যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বে শিলা থেকে আবিষ্কার করা হয়েছে। এরপর দেখো এতক্ষণ যা পড়াইলাম এগুলো সব এখানে দেওয়া আছে। তোমরা এখন যে কী করবা, এটা পড়ার সময় এই একটা পড়বা, অপরটা যাতে এমনি মনে থাকে। তো দেখো একবার তোমাদের হালকা দেখাই দেই, এখানে নিউক্লিওলাস থাকে না, নিউক্লিয়াসই তো ভালো মতো থাকে না আদিকোষীতে, আর যে ডিএনএ অঞ্চল থাকে তাকে বলা হয় কি নিউক্লয়েড বলা হয়, এখানে অন্য জিনিস। তারপর এর আদিকোষীর ডিএনএটা বৃত্তাকার হলেও প্রকৃত কোষে সূত্রাকার, হিস্টোন প্রোটিন যুক্ত হচ্ছে প্রকৃত কোষে। তারপরে এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না আদিকোষীতে। এরপর আবরণিত বেষ্টিত কোনো অঙ্গাণুই থাকে না আদিকোষীতে, শুধুমাত্র রাইবোজোম থাকে। এখানে রাইবোজোম তো থাকেই, প্লাস অন্যান্যগুলোও থাকে। এরপর দেখো রাইবোজোমের এককটা কত। রাইবোজোম আদিকোষীতে 70s, বাট প্রকৃত কোষেতে থাকে 80s। এই 70sটা দেখো কীভাবে তৈরি হয়েছে, 50s এবং 30s, টোটাল 80s হয়। এই 80s থেকে মূলত 70sটা আসছে। আর এইখানে দেখো 40s আর হলো 40 আর হলো 60, এই দুইটা মিলে 100 হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে কি 80s। তাহলে দুটো একটু খেয়াল রাখবা, 80 হলে যে 80 সেটা না, 80 হলে 70, 100 হলে 80। এরপর সাইটোস্কেলিটন থাকে বা কোষীয় কঙ্কাল থাকে, এটা হচ্ছে প্রকৃত কোষীতে থাকলেও আদিকোষীতে থাকে না। এবার আরএনএ পলিমারেজ প্রকৃত কোষীতে 3 প্রকার, এখানে মাত্র 1 প্রকার। এরপর অপেরন থাকে কোথায়, আদিকোষীতে। এরা হচ্ছে কি আদিকোষীতে জিনের প্রকাশ ঘটায়, আদিকোষীতে জিনের প্রকাশ ঘটায় কি অপেরন। তাহলে অপেরন তাহলে কার থাকবে না, প্রকৃত কোষীতে থাকবে না। এরপর দেখো ইন্ট্রন্স। ইন্ট্রন্স কি, ইন্ট্রন্স হচ্ছে একটা এমআরএনএতে বা জিনের ভিতরে কিছু অঞ্চল থাকে যেগুলো কোনো কোড তৈরি করে না, সেই জায়গাকে বলা হয় ইন্ট্রন্স। তাহলে আদিকোষীতে এরকম কোনো ইন্ট্রন্স নেই, প্রকৃত কোষীতে ইন্ট্রন্স আছে। এই ইন্ট্রন্সকে কী করতে হয়, কেটে ফেলে দিতে হয়, শুধুমাত্র এক্সনস থাকে। এবার কোষ বিভাজন আদিকোষীতে মেনলি অ্যামাইটোসিস প্রক্রিয়া, কারণ এটা ব্যাকটেরিয়া যেহেতু এখানে দ্বিবিভাজন হবে, অ্যামাইটোসিস হবে। আর প্রকৃত কোষীতে মাইটোসিস এবং কি মায়োসিস। শ্বসনটা আগেই বলেছিলাম। ট্রান্সলেশন দেখো, ট্রান্সক্রিপশনের সাথে সাথেই ট্রান্সলেশন শুরু হয় কোথায়, আদিকোষীতে, বাট এখানে একটু বিলম্বিত শুরু হয় প্রকৃত কোষীতে। এরপর দেখো, এটা তো বললাম নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, তার আগে বললাম কাজের উপর ভিত্তি করে আরও একটা ভাগ আছে, সেটা হচ্ছে মানে কোন জিনিস গ্রহণ করতেছে, উদ্ভিদ নাকি প্রাণী। এভাবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। উদ্ভিদ কোষের বাইরে কি থাকে, কোষ প্রাচীর থাকে, বাট প্রাণীতে কোষ প্রাচীর থাকে না। তারপর দেখো এর ভিতরে বড় কোষ গহ্বর থাকলেও এখানে এই প্রকৃত কোষী বা প্রাণী কোষীতে কোষ গহ্বর থাকে না। এরপর দেখো উদ্ভিদে থাকে প্রোটোপ্লাস্ট থাকলেও কোথায় থাকে না, প্রাণী কোষীতে ক্লোরোপ্লাস্ট থাকে না। এরপরে দেখো সেন্ট্রোসোম, কতক উদ্ভিদে থাকে আবার কতক উদ্ভিদে থাকে না। এর মানে কি সাধারণত উদ্ভিদে সেন্ট্রোসোম থাকে না, বাট প্রাণীতে সেন্ট্রোসোম অবশ্যই কি থাকে। এরপর দেখো প্রাণীদের খাবারটা কি, প্রাণীদের খাবার হচ্ছে চর্বি বা গ্লাইকোজেন। যেমন আমাদের বডিতে কি থাকে, ফ্যাট জমা হয়ে থাকে, এর হচ্ছে চর্বি। পর গ্লাইকোজেন, এটা আমাদের মাসেল অথবা লিভারে জমা হয়ে থাকে, এটা হচ্ছে প্রাণী কোষে। তাহলে উদ্ভিদে কি, উদ্ভিদে মেনলি কার্বোহাইড্রেট বা শ্বেতসার হিসাবে জমা থাকে। এরপর দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্টেম সেল। এক কথায় বলতে গেলে কি, স্টেম সেলটা কি, স্টেম সেল হচ্ছে ওই সেল যা অন্য ডিফারেন্ট সেলে পরিণত হতে পারে, পরিণত হতে পারে। ঠিক আছে, যেমন কি কি, আমরা একটু সামনে যাই, দেখো উদাহরণ দেখো, এইগুলো রিডিং পড়বা, বুঝছো, এগুলো রিডিং পড়া ছাড়া তেমন খুব বেশি পড়তে হবে না, এগুলো খতেও আসবে না, গতেও আসবে না, কিছুতে আসবে না, এমসিকিউতে আসবে। তো তোমরা কী করবে, এগুলো রিডিং পড়বা। দেখো হার্ট, কিডনি প্রভৃতি তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে যদি আমরা স্টেম সেল নিয়ে আরও স্টাডি করি। এরপর দেখো আমাদের যে বোন ম্যারো, স্কিন, লিভার এগুলো আছে, এখানে বেশ কিছু স্টেম সেল থাকে। এজন্য দেখো আমরা বোন ম্যারোকে কী করতে পারি, ডোনেট করতে পারি, স্কিনকে ডোনেট করতে পারি। এই যে দেখো মাইলস্টেশন যে ট্র্যাজেডিটা হলো, সেখানে দেখবা অনেক মানুষ কী করছে, স্কিন ডোনেট করছে নিজেদের। এরপর দেখো লিভার ডোনেট করা যায়। লিভারের মনে করো কি 1/3 অংশ যদি রাখি, 2/3 অংশ যদি আমরা অন্যজনকে দান করে দেই, তাও কি হয়, পরবর্তীতে এই লিভারটা রিজেনারেট করে, কারণ এর ভিতর কী আছে, স্টেম সেল আসে। কিন্তু ভাইয়া এই যে ব্রেন, কিডনি, হার্ট এদের কোনো স্টেম সেল ওরকম নাই, এর জন্য এদের রিপেয়ার করাও যায় না। এরপর দেখো কোষের বিভিন্ন পরিমাপক। তো এখান থেকে সেন্টিমিটার, মিলিমিটার, অ্যাংস্ট্রম তোমরা চাইলে এই জিনিসটা পড়তে পারো যে কোনটা বলতে কত বোঝায়, বাট এগুলো আর কি এই যে ব্যবহার অত দরকার হয় না। এরপর দেখো আমাদের চোখ সর্বনিম্ন দেখতে পারে 100 মাইক্রোমিটার বা এর থেকে বড়।
আর আলোক অনুবীক্ষণে কত দেখা যায়, ইলেকট্রনে কত দেখা যায়, এই জিনিসটা তোমাদের একটু শিখতে হবে। 0.2 মাইক্রোমিটার আলোকে দেখা যায়, আর 0.5 ন্যানোমিটার, এ দেখো এটা কিন্তু ন্যানোমিটারে চলে গেছে, ন্যানোমিটার কোথায় দেখা যায়, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়। এবার থেকে কোষের আয়তন নিয়ে তোমাদেরকে কিছু বলি। কোষের জেনারেলি শুধু নিশ্চয়ই কোনো আয়তন থাকে না, অধিকাংশই কি আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষটাকে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিসিয়াম, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিসাম, তো এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। তো দেখো এই যে মাইক্রো থেকে মনে রাখবা কি মাইক্রো মনে রাখবা তাইলেই হবে সবচেয়ে ছোট কোষ। এটা মাত্র 0.1 মাইক্রোমিটারের মতো। এর অপর নাম পিপিআলো, প্লিউরো নিউমোনিয়া অ্যাসিড লাইক অর্গানিজম। আর সবচেয়ে বড় কোষ যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে উট পাখির যে ডিম আছে সেটা 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। আর সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ যার দৈর্ঘ্য 10 থেকে 5 সেন্টিমিটার, নাম কি, অ্যাসিটাবুলারিয়া। কি নাম, অ্যাসিটাবুলারিয়া। এরপর দেখো বহু কোষে উদ্ভিদের মধ্যে র্যামি নামক যে গাছ সেটার দৈর্ঘ্য প্রায় কি 55 সেন্টিমিটার। র্যামি গাছের দৈর্ঘ্য কত, 55 সেন্টিমিটার। এরপরে দেখো মানবদেহের সবচেয়ে লম্বা কোষটাকে মোটর নিউরন, কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম সেটাই 1.37 মিটার লম্বা হতে পারে। এটা একদম কোথায়, স্পাইনাল কর্ডের গোড়া থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত। এই যে এটা যদি মনে করো মানুষ হয়, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের গোড়া, এইখান থেকে একেবারে পায়ে পর্যন্ত হবে। আর দেখো মানুষের সবচেয়ে ছোট কোষ কোনটা মানবদের, সেটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা কি সবচেয়ে ছোট, তাহলে কোষের আয়তন এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। এরপর দেখো এককোষী জীব হচ্ছে কে, কলেরা। বহুকোষী জীব বেশিরভাগ ক্ষেত্রেই। কোষ কেন ছোট থাকে, দেখো কোষ যদি এরকম ছোট থাকে তাহলে ভিতরে যে জিনিস আছে সেগুলোর অনুপাতে বাইরে অনেক বেশি জায়গা, দেখছো বাইরে অনেক বেশি জায়গা। কিন্তু যখন কোষটা এই বিশাল বড় হয়ে যাবে তখন ভিতরে জিনিসপাতি বেশি থাকবে, বাট বাইরের আয়তন এটা কী হবে, সারফেসটা কমে যাবে। যখন এটা কমে যাবে তখন কি হবে, কি জিনিসপাতি আদান প্রদান ঠিক মতো করা যাবে না, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তখন আর কি হবে, এই সমস্যাটা হবে, কোষগুলো আর কি কাজ করতে পারবে না। তো এই সমস্যা যাতে না হয় সেজন্যই কি হয়, কোষ ছোটো থাকে। তোমরা এটা এখান থেকে রিডিং করে নেবে, আমি তোমাদেরকে বলে দিলাম। এবার পার্থক্যকরণ কি, এটা পড়ে অনেকে নাও বুঝতে পারে। দেখো এই যে একটা কোষ, তাই না, এখন এই কোষটা পরবর্তীতে কি হবে সেটাই হচ্ছে পার্থক্যকরণ। এটা হতে পারে আমাদের আরবিসি হতে পারে এটা আমাদের নিউরন তো নিউরনে পরিণত হওয়া বা আরবিসিতে পরিণত হওয়া, এটাকে কি বলা হয়, পার্থক্যকরণ বা ডিফারেন্সিয়েশন। দেখো কি বলছি, একটি বহুকোষী উদ্ভিদ দেহে বিভিন্ন অঙ্গের কোষসমূহ আকার আকৃতিতে এবং কার্যকারিতার ভিন্নতা হওয়াকে কি বলা হয়, পার্থক্যীকরণ বলা হয়। মানে এটা হলো আমাদের স্টেম সেল যেটা ছিল, স্টেম সেল থেকে অন্যান্য সেলে পরিণত হবে, একদম পরিণত হওয়াকে কি বলা হয়, ডিফারেন্সিয়েশন। আর মনে করো এখান থেকে না হয় একটু এরকম হয়ে আছে, একটু এরকম হয়ে আছে, এটা কিন্তু এখনও ডিফারেন্সিয়েশন হয় নাই। যখন ডিফারেন্সিয়েশন হবে তখন তো মনে করো নিউরন এরকম দেখা যাবে, আর বেশি তো মনে করো এরকম দেখা যাবে, মাঝখানে একটু গর্তের মতো থাকবে। এরপরে দেখো এটা তো বললাম যে ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝো। এরপর দেখো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন কী কী থাকে একটা আদর্শ উদ্ভিদ কোষে, তিনটে জিনিস মনে রাখবো, 3-4টা জিনিস আছে। কোষ প্রাচীর, তার নিচে কোষ ঝিল্লি, ভিতরে সাইটোপ্লাজম, তার ভিতরে থাকবে নিউক্লিয়াস, আর কি থাকবে দেখো কিছু নির্জীব বস্তু থাকবে। তো এই জিনিসগুলা একটা আদর্শ কোষে উদ্ভিদ কোষে থাকবে। কয়টা জিনিস, 5টা জিনিস। কী কী দেখো, সেল ওয়াল, সেল মেমব্রেন, তারপর সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়াস, এরপর দেখো নির্জীব বস্তু সঞ্চিত খাদ্য। এরপরে দেখো এটা তো গেল, 5টা গেল এখানে। এখন আমরা এই যেটা শিখবো সেটা হচ্ছে এই জিনিসটা শিখবো, এই ছকটা শিখবো। এই ছকটা শিখলেই আজকের পড়া শেষ। এটা অনেক ইজিভাবে পড়া যায়। এইটা মনে করো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় ভুরি বার আসছে। দেখো একটা উদ্ভিদ কোষকে আমরা দুইটা অঞ্চলে ভাগ করব। একটা হচ্ছে জড় বস্তু থাকবে, এর ভিতরে প্রোটোপ্লাজম বা জীব বস্তু থাকবে। দেখো জড় বস্তুর মধ্যে আছে কোষ প্রাচীর আর নির্জীব বস্তু। তো কোষ প্রাচীর, আমরা কোষ প্রাচীরের ডিটেলস পড়বো। তো নির্জীব বস্তু বলতে কী কী থাকে দেখো, নির্জীব বস্তুর মধ্যে থাকে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বজ্র পদার্থ। সঞ্চিত মানে সেভ করে রাখতেছে, এই গাছের পরবর্তীতে এটা ইউজ করবে, শ্বসনে এগুলো ইউজ করবে। নিঃসৃত পদার্থ মানে কি, গাছ থেকে এগুলো বের হয়ে যাচ্ছে। বজ্র পদার্থ মানে কি, এগুলো বিভিন্ন বিপাক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে, এগুলো গাছ থেকে বডি থেকে বের হয়ে যাবে।
দেখো সঞ্চিত খাবার যে সাধারণ জিনিস যেগুলো মনে করো শর্করা, আমিষ, স্নেহ, এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, শর্করা, আমিষ, স্নেহ, এগুলো মিশ্রিত পদার্থ, এইটা সবচেয়ে বেশিরভাগ আসে। এইটা আমরা মনে রাখবো হাই পেন দিয়ে। কী দিয়ে মনে রাখবো? এই হাই পেন দিয়ে মনে রাখবো। হাই পেনের হাই দিয়ে মনে রাখবো কি? হাই পেনের এইচ দিয়ে মনে রাখবো হরমোন। এইচ দিয়ে কি মনে রাখবো? হরমোন। পি দিয়ে মনে রাখবো পিগমেন্ট। ই দিয়ে মনে রাখবো এনজাইম। এন দিয়ে মনে রাখবো কি? নেকটার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটাও শিখলাম, এটাও শিখলাম। এটা শেখার দরকার নাই, এটা জাস্ট এমনি রিডিং করবা। এই দুইটা মুখস্থ থাকলে হলো, এটা এটা অটোমেটিক ওইটা অ্যান্সার হয়ে যাবে, ওইটা পড়ার দরকার নেই। এরপর দেখো প্রোটোপ্লাজম, সজীব বস্তু কী কী আছে? কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস আছে। তো কোষ ঝিল্লি আমরা পড়বো কোষ ঝিল্লির সময়। তো সাইটোপ্লাজমে কি থাকে? মাতৃকা বা ম্যাট্রিক্স থাকে এবং বিভিন্ন অঙ্গাণু থাকে। অঙ্গাণুর মধ্যে আবার ভাগ আছে ঝিল্লিবদ্ধ আর ঝিল্লিবিহীন। তো আমরা শিখবো হচ্ছে ঝিল্লিবিহীনটা আগে শিখবো। ঝিল্লিবিহীনগুলো কম আছে। এক নম্বর হচ্ছে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন, যেটা যেমন মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন মনে না থাকলে কোনো অসুবিধা নাই, সামনে তোমাকে আবার এগুলোই পড়াবো, তখন তোমরা দেখে নিতে পারবা। আপাতত এই নামগুলো একটু দেখো, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এছাড়া দেখো কি থাকে, থাকে রাইবোজোম। এই রাইবোজোমগুলো কেমন থাকে দেখো, এরকম ডট 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 দেখবা। আচ্ছা, এগুলো হচ্ছে কি রাইবোজোম। সেন্ট্রিওলগুলো কি এরকম করে কাঠির মতো থাকে, এগুলো হচ্ছে সেন্ট্রিওল। এগুলোর কোনো কি নাই, এগুলোর কোনো পর্দা নেই। এবার থেকে কিছু প্রোটিওজোম থাকে। প্রোটিওজোমও কি, এরা হচ্ছে এক প্রকার প্রোটিন, বাট এরা কি করে, অন্যান্য যে প্রোটিন আছে সেগুলোকে কেটে কেটে ফেলে, ডিগ্রেড আদার প্রোটিন। বুঝতে পারছো? তো এখানে তিন চারটা জিনিস মনে রাখবা। এক হচ্ছে কোষীয় কঙ্কাল বা মাইক্রোফিলামেন্টস, তারপর দেখো রাইবোজোম, সেন্ট্রিওল, আর কি প্রোটিওজোম। তো ঝিল্লিবদ্ধ আছে কি মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম। দেখো মনে রাখবা, লাইসোজোম মনে রাখবা। এভাবে সেন্ট্রিওল, দুইটা কিন্তু আলাদা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, তারপরে পারঅক্সিজোম, এটা মনে রাখবা, এটাও তো দরকার নেই। জাস্ট ভ্যাকিউল মনে রাখবা। কি মনে রাখবা? ভ্যাকিউলটাকে মনে রাখবা, সেল ভ্যাকিউল। এরপর নিউক্লিয়াস তো আমরা জানি, নিউক্লিয়ার এনভেলপ থাকে, নিউক্লিওপ্লাজম থাকে। এটা যদি একটা নিউক্লিয়াস মনে করে ধরলাম, ঠিক আছে, এটা একটা কোষ আর কোষের ভিতরে নিউক্লিয়াস। তাহলে এটা নিউক্লিয়ার এনভেলপ, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। তার ভিতরে এরকম মনে করো মানে যা আছে ভিতরে ম্যাট্রিক্সের মতো, যে নিউক্লিওপ্লাজম। তারপরে 11টা হচ্ছে নিউক্লিওলাস। আর এখানে কিছু প্যাঁচানো প্যাঁচানো ক্রোমোজোমের জিনিসগুলো থাকবে, সেটাকে বলা হয় ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিনাকুলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের একটা চিত্র। এই চিত্রটা আঁকা শিখবা। তো এক পাশে তোমরা বড় একটা এরকম কোষ গহ্বর দিবা, চারপাশে বিভিন্ন জিনিসপাতি আঁকবা, আর লাস্টের দিকে এরকম করে কী করবা, মার্কিং করে দিবা, আর নিচে লিখবা চিত্র উদ্ভিদ কোষ। তো আশা করি বুঝতে পারছো কী পড়াতে চাইছি আজকে। যদিও মনে করো পড়াতে পড়াতে এখন অনেক রাত হয়ে গেছে, ঘুম ধরে গেছে। তো জানি না কেমন হলো, আশা করি তোমরা বুঝতে পারছো সব কিছু। যার যা কোশ্চেন থাকে, যা না বুঝো, সব আমাকে বলো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ বলবো। দেখো আমি তোমাদেরকে যতটুকু দিছি তুমি এতটুকু পড়ো, এতটুকুই ভালো মতো পড়ো। তুমি বইটা একবার সবগুলো রিডিং দিবা, এরপর আমি যা পড়াচ্ছি শুধুমাত্র এগুলো পড়বা। তাই তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, ইউনিভার্সিটি বলো, সব কাভার হয়ে যাবে। বুঝছো? তো বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই। নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।